হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি একটি ভিডিওর ভিতরেই ডিমন স্লেয়ারের 3, 4 এবং 5 নাম্বার এপিসোডটি কভার করতে যাচ্ছি। তো এপিসোড নাম্বার 3-র শুরুতেই আমাদেরকে ডিমন স্লেয়ার অর্গানাইজেশন সম্পর্কে বলছিল। এটা কোনো সরকারি সংস্থার সাথে অ্যাড নয়, কিন্তু এরা বিগত 100 বছর ধরে ডিমনদের সাথে ফাইট করে যাচ্ছে এই পৃথিবীর মানুষদেরকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয় না যে এই ডিমনগুলা তৈরি হয় কিভাবে। শুধু এটুকুই বলেছে এইসব ডিমনরা নিজেদের ঘাকে নিমেষেই হিল করে নিতে পারে, আর এদের ফেভারিট খাবার হচ্ছে মানুষ। এদেরকে সাধারণ কোনো অস্ত্র দিয়েও মারা সম্ভব নয়, এদেরকে শুধু সূর্যের আলো মারতে পারে আর বিশেষ প্রকারের কিছু তরবারি দিয়ে মারা যায়। যেই সকল তরোয়াল দিয়ে মারা যায় সেই সকল তরোয়ালগুলো সূর্যের আলোকে অ্যাবজর্ব করে নিজের ভিতরে ধরে রাখে, তার কারণে এই তরোয়ালগুলো দিয়ে ওইসব ডিমনদেরকে মারা যায়। এরপরে সিন শিফট হয়, আমরা ওই মার্কসম্যানকে দেখতে পাই যে কিনা তানজিরোকে বলছিল, আমি একজন ডিমন স্লেয়ার ট্রেনার, আমার মতো এরকম অনেক ট্রেনার আছে আর তাদের আলাদা আলাদা নিজস্ব ট্রেনিং এর ধরন। আমি তোমাকে একজন পারফেক্ট ডিমন স্লেয়ার তৈরি করে দিব, কিন্তু সেজন্য তোমার আমার কথা অনুযায়ী কাজ করতে হবে। আর তোমাকে একজন ডিমন স্লেয়ার হতে হলে অবশ্যই ফাইনাল টেস্ট পাশ করে তারপরে হতে হবে, যেটা কিনা তাদের নিজস্ব অ্যারিনায় বসে হবে। আর এখন আমি তোমাকে ফাইনাল টেস্টে যাওয়ার আগে তার জন্য প্রস্তুত করে দেব, যাতে তুমি সেখানে গিয়ে ওই সব ডিমনদের হাতে না মারা পড়ো। আর এর সাথে সাথে তানজিরোর ট্রেনিং শুরু হয়ে যায়। তানজিরোর ট্রেনিংগুলো দিন দিন অনেক কঠিন হতে শুরু করে, কিন্তু তানজিরো সবকিছু আস্তে আস্তে শিখে নিচ্ছিল আর সে তার ট্রেনিংয়ে এখন অনেকটা ইমপ্রুভও করেছে। তানজিরো একদিন বলছিল, আমার মনে হয় এই লোকটি আমাকে মেরেই ফেলতে চায়। তখন ওখানে মার্কসম্যান চলে আসে আর বলে, যতক্ষণ না তোমার হাত ব্যথা করবে ততক্ষণ পর্যন্ত এভাবে তরোয়াল চালাতে থাকো, তরোয়াল থামে না যেন। তখন ওই মার্কসম্যান আরও বলে, যদি কোনোদিন আমার এই তরোয়াল তুমি ভাঙো তাহলে আমি তোমার হাড্ডি ভেঙে দেব, মনে রেখো এ কথা। এরপরে সিন শিফটে আমরা দেখতে পারি তানজিরো আর ওই মার্কসম্যান জঙ্গলে এসেছে, আর সেখানে ওই মার্কসম্যান তানজিরোকে বলছিল, আমার যত টেকনিক জানা আমি সব কিছু তোমাকে শিখিয়ে দেব, কিন্তু তোমাকে প্রথমে শুরু করতে হবে নিজের শ্বাসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তুমি যদি এটা করে ফেলো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে খুব তাড়াতাড়ি। এর পরের দিন আমরা দেখতে পাই তানজিরোকে নিয়ে একটি ঝর্ণার কাছে যায় আর সেখান থেকে লাথি মেরে তানজিরোকে ঝর্ণার উপর থেকে ফেলে দেয়। এদিকে আমরা নেজুকোকে দেখতে পাই যে কিনা বিগত 6 মাস ধরে শুধু ঘুমিয়ে যাচ্ছিল, যার একবারের জন্য জ্ঞান ফিরে আসেনি। তানজিরো অনেক ডক্টরকেও দেখিয়েছে, কিন্তু ডক্টররাও কিছুই বলতে পারছিল না যে নেজুকোর জ্ঞান কিসের জন্য ফিরে আসছে না। তখন তানজিরো বলে, আমার শুধু এটারই ভয় হচ্ছে নেজুকো যেন আমাকে ছেড়ে না যায়, তাহলে আমি এই পৃথিবীতে পুরো একা হয়ে যাব। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। তানজিরো প্রতিনিয়ত এই সব ট্রেনিং করে 1টি বছর কাটিয়ে দেয়। আর তখন একদিন ওই মার্কসম্যান তানজিরোকে বলে, আমি যা কিছু জানতাম আমি সব কিছু তোমাকে শিখিয়ে দিয়েছি, এখন যেগুলো শিখতে হবে তা তোমার নিজেকেই শিখতে হবে। এরপর ওই মার্কসম্যান তানজিরোকে একটি বড় পাথরের সামনে নিয়ে যায় আর বলে, তুমি যেই দিন এই পাথরটিকে কেটে 2 টুকরো করতে পারবে আমি তখন তোমাকে ফাইনাল টেস্টে যাওয়ার জন্য অনুমতি দিব। তখন তানজিরো ওই পাথরটিকে দেখে বলে, এই পাথর কিভাবে একটি তরোয়াল দিয়ে কাটা সম্ভব, কিন্তু ওখান থেকে মার্কসম্যান চলে গিয়েছিল। এর পরের দিন থেকে তানজিরো এর থেকেও বেশি কষ্ট করতে থাকে আর ওই তরোয়াল দিয়ে ওই পাথরটিকে প্রতিনিয়ত কাটার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সফলতাই আসছিল না। তানজিরো যেখান থেকে শুরু করেছিল সেখানেই পড়ে আছে। তখন ওখানে একটি ছেলে আসে আর বলে, তুমি অনেক দুর্বল, আমি তোমার মতো ছেলেকে ডিমন স্লেয়ার মানতেই রাজি না। তখন ওই ছেলেটি তানজিরোকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানায় আর বলে, আমাকে দেখাও তুমি মাস্টারের কাছ থেকে কি কি শিখতে পেরেছো। তখন তানজিরো বলে, আমার হাতে খোলা তরোয়াল আছে, তোমার হাতে তো শুধুমাত্র একটি লাঠি মাত্র, তোমার ব্যথা লেগে যাবে। তখন ওই ছেলেটি বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে টাচ করতেও পারবে? এরপর ওই ছেলেটি তানজিরোর উপরে হামলা করে দেয় আর বলে, আমি অলরেডি এই পাথরটি একবার কেটেছি। এরপরে তাদের দুজনের ভিতরে একটি ফাইট হয়, যেখানে তানজিরোকে খুব অনায়াসে ওই ছেলেটি হারিয়ে দেয় আর বলে, তুমি বিগত 1.5 বছরে কিছুই শেখোনি, তুমি আসলে সবকিছুকে দেখছিলে, তোমার বডি তো এখন যেখানে তা সেখানেই পড়ে আছে। এরপর ওই ছেলেটি তানজিরোকে বেহুশ করে দিয়ে ওখানে থাকা একটি মেয়ের কাছে তানজিরোকে দিয়ে ওই ছেলেটি ওখান থেকে চলে যায়। এরপরে তানজিরোর জ্ঞান ফিরে আসে আর তানজিরো বলে, তুমি দেখেছিলে ওই ছেলেটিকে কত শক্তিশালী ছিল, আমি ওর মতো হতে চাই। তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, আমি সেজন্যই তো এখানে এসেছি। এরপর ওই মেয়েটি নিজের নাম বলে মাকোমো, আর ওই যে ছেলেটির সাথে তানজিরো ফাইট করেছিল সেই ছেলেটির নাম ছিল সাবিতো। এরপরে মেকোমো তানজিরোকে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল, তানজিরো কোথায় কোথায় ভুল করছিল সেগুলো তানজিরোকে ধরিয়ে দিচ্ছিল। আর তখন মেকোমো তানজিরোকে বলে, আমি আর সাবিতো অনাথ, আমাদের দুজনকে মাস্টার উরুকুডাকি দেখাশোনা করেছিল ছোটবেলা থেকে। মেকোমো তখন তানজিরোকে বলে, এখানে আরো অনেক লোকজন আছে যারা কিনা তোমাকে দেখছে, কিন্তু এখানে আমরা কাউকে
কাউকেই দেখতে পাই না। এভাবে দেখতে দেখতে আরো 6 মাস কেটে যায়। এরপরে একদিন সাবিতোকে তানজিরো চ্যালেঞ্জ জানায় আর তাদের ভিতরে আবার একটি ফাইট হয়। এইবারের ফাইটে সাবিতো আর তানজিরো দুজনেই সমান সমান ছিল প্রায়, কিন্তু হঠাৎ তানজিরোর একটি স্ল্যাশ গিয়ে সাবিতোর মুখের উপরে লাগে আর তার মাস্ক কেটে যায়। আর আমরা এখানে প্রথমবারের মতো সাবিতোর রিয়াল চেহারা দেখতে পাই, যেখানে মাস্ক কাটার পরেও সাবিতো হাসি মুখেই ছিল। এরপরে ওখানে একটি দমকা হাওয়া আসে আর সেই হাওয়ার সাথে সাবিতো আর মিকুমো ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তখন তানজিরো ওই পাথরটার দিকে তাকায় আর দেখতে পায় ওই পাথরটি 2 ভাগ হয়ে গিয়েছে। আর এর সাথে সাথেই এপিসোড নাম্বার 3 এখানেই শেষ। 4 নাম্বার পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তানজিরো ওই পাথরটার দিকে তাকিয়ে ভাবছিল, আমি প্রথমে অনেকটা ভুল করতাম। আমি যখন কোনো কিছুর উপরে হামলাটা করি তখন আমার ফোকাসটা একটু সরে যায়, যার কারণে আমার সেই হামলাটা কার্যকর হয় না। কিন্তু এখন আমি অটোমেটিক সেই হামলার উপরে ফোকাস করতে পারি আর আমার হামলাটা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তখন ওখানে মার্কসম্যান চলে আসে আর দেখে অবাক হয়ে যায় আর তানজিরোকে বলে, আমি আসলে তোমাকে ফাইনাল এক্সামে পাঠাতে চাইছিলাম না, কারণ আমি আর কাউকে মারা যেতে দেখতে চাই না। আমি চাইছিলাম যাতে তুমি এটা না কাটতে পারো, কিন্তু তুমি এটা কেটে আমাকে অনেক ইমপ্রেস করে দিয়েছো। আমি তোমার উপরে অনেক খুশি। এই কথা শুনে তানজিরোর খুশিতে চোখ থেকে পানি চলে আসে। তখন মাস্টার উরুকিডাকি তানজিরোকে বলে, এটা চেষ্টা করো যেন তুমি ফাইনাল এক্সাম থেকে জীবিত ফিরে এসো। আমি আর তোমার বোন তোমার জন্য অপেক্ষা করব। এরপরে রাত হয়ে যায় আর তানজিরো খাবার খেয়ে নিজের চুল কাটছিল। তখন মার্কসম্যান বলছিল, একটা কথা মনে রাখবে, যে এই ডিমন যত বেশি মানুষকে খেয়েছে তার শক্তি তত বেশি। আর কিছু কিছু তো এমন ডিমন আছে যারা কিনা ম্যাজিক্যাল পাওয়ারও ব্যবহার করতে পারে। আমি সেই জন্য তোমাকে একটি মাস্ক দিব, যে মাস্কটা তোমাকে অনেকটা প্রোটেক্ট করবে। এরপরে সকাল হয়ে যায় আর তানজিরো তার বোনের সাথে দেখা করে ফাইনাল এক্সামের জন্য রওনা করে দেয়। তখন যেতে যেতে তানজিরো মাস্টার উরুকিডাকিকে বলছিল, সাবিতো আর মুকুমোকে আমার হয়ে হ্যালো বলে দিয়েন। এটা শুনে ওই মার্কসম্যান মনে মনে চিন্তা করে, তানজিরো ওই মৃত 2 বাচ্চার নাম কি করে জানলো। আর এখানে আমরা জানতে পাই সাবিতো আর মিকুমো আসলে আত্মা ছিল, ওরা অলরেডি মারা গিয়েছে। এরপরে তানজিরো ফাইনাল টেস্ট এরিনায় চলে আসে আর সেখানে তানজিরোর মতো আরো অনেক স্টুডেন্টরা ছিল। তখন ওখানে 2 জন মেয়ে চলে আসে আর বলে, আপনাদের টেস্ট রাত হলে শুরু হবে। তখন ওই মেয়েটি আরো বলে, এই পাহাড়ে অনেকগুলো মনস্টারকে এক ধরনের ফুল দিয়ে আটকে রাখা হয়েছে আর আপনাদের সবাইকে এই সব মনস্টারদের থেকে 7 দিন বেঁচে থাকতে হবে। আর এর সাথে সাথেই এই এক্সাম শুরু হয়ে যায়। এরপরে তানজিরো ওই জঙ্গলের ভিতরে যায় আর নিজের মনে মনে চিন্তা করতে থাকে, আমাকে শুধু রাত্রে সাবধানে থাকতে হবে, কারণ দিনে তো এমনিতেই সূর্যের আলোতে এইসব মনস্টাররা পুড়ে মারা যাবে। কিন্তু হঠাৎ ঠিক তখনই তানজিরোর নাকে একটি ডিমনের গন্ধ আসে। এরপরে তানজিরো ওই ডিমনটিকে আশেপাশে খুঁজে আর ঠিক তখনই ওই ডিমন তানজিরোর উপরে হামলা করে দেয়। কিন্তু আমাদের তানজিরো এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আর ওই হামলাটি অনায়াসে তানজিরো ডস করে নেয়। তখন ওখানে আরো একটি ডিমন চলে আসে আর ওরা নিজেদের ভিতরে ঝগড়া করতে থাকে যে আমি ওকে আগে দেখেছি, আমি ওকে আগে খাবো। এই নিয়ে তাদের নিজেদের ভিতরে ঝগড়া চলছিল, কিন্তু তারা ঠিক তখন নিজেদের ভিতরে কনভারসেশন করে ব্যাপারটা মিটিয়ে নেয় আর দুজনে মিলেই তানজিরোর উপরে হামলা করে। কিন্তু তানজিরো তার হাতে থাকা তরোয়াল দিয়ে ওই 2 মনস্টারটিকে নিমিষেই মেরে ফেলে। এর সাথে সাথে ওই মনস্টার দুটো হাওয়ায় মিলিয়ে যায়। তখন আমরা তানজিরোর তরোয়াল সম্পর্কে জানতে পারি। এই তরোয়াল মাস্টার উরুকিডাকি তানজিরোকে দিয়েছিল আর তখন মাস্টার উরুকিডাকি তানজিরোকে বলছিল, এই তরোয়ালটি সূর্যের আলোকে অ্যাবজর্ব করে নেয় আর এর ফলে ডিমনদেরকে মারা খুব ইজি হয়ে যায়। আর দ্বিতীয়ত, এই যে ডিমনদের সব থেকে দুর্বল জায়গা হচ্ছে তাদের গলা। তুমি যদি ওদের গলা কাটতে পারো তাহলে ওরা নিমিষেই মারা যাবে। এই সব কথা তানজিরো চিন্তা করছিল আর ঠিক তখনই তানজিরোর কারণে একটি ছেলের চিৎকারের আওয়াজ আসে। এরপর তানজিরো ওই আওয়াজ ফলো করে ওখানে যায় আর ওখানে গিয়ে দেখতে পায় অনেক বড় একটি ডিমন। ওই ডিমনের হাতে একটি লাশ ছিল, যেটাকে কিনা নিমিষেই ওই ডিমনটা খেয়ে নেয়। ওই ছেলেটিকে খাওয়ার পর ওই ডিমনটা আরো বেশি বড় হয়ে যায়। এরপর ওই ডিমনটা ওখানে থাকা ওই ছেলেটির উপর হামলা করে দেয়। এটা দেখে তানজিরো ওই ছেলেটিকে বাঁচানোর জন্য ওই ডিমনটির উপরে হামলা করে ওর একটি হাত কেটে ফেলে। তখন ওই ডিমনটি বলে, দেখো দেখো কে এসেছে, আবার একটি ফক্স মাস্কওয়ালা ছেলে। এই কথা শুনে তানজিরো কিছুই বুঝতে পারছিল না। তখন ওই ডিমন তানজিরোকে জিজ্ঞেস করে, এটা কোন পিরিয়ড চলছে? তখন তানজিরো বলে, তাইসো পিরিয়ড। এটা শুনে ওই ডিমনটি পাগলের মতো করতে থাকে আর নিজের শরীর নিজেই নখ দিয়ে আঁচড়াতে থাকে আর বলে, আমি এত বছর ধরে এখানে আটকে আছি, মাস্টার উরুকিডাকি, আমি তোকে ছাড়বো না। এটা শুনে তানজিরো বলে, উরুকিডাকি? তখন ওই ডিমনটি বলে, হ্যাঁ উরুকিডাকি, ওই আমাকে এখানে বন্দি বানিয়েছে আর আমি তবে থেকেই এখানে আসা সকল মানুষদেরকে মেরে যাচ্ছি। এ যাবৎ আমি 50 জন মানুষকে অলরেডি খেয়ে নিয়েছি। এর ভিতরে 13 জন ছিল মাস্টার উরুকিডাকির স্টুডেন্ট আর 14 নম্বরটা তুমি হতে চলেছ। আমি যে ওই বাকি 13 জনকে মেরেছি তাদের ভিতরে 2 জন লোকই একটু বেশি শক্তিশালী
শক্তিশালী ছিল। তাদের ভিতরে একজন ছিল লাল চুলালা একটি ছেলে আর একটি ছোট বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটা তো অত বেশি শক্তিশালী ছিল না, কিন্তু অনেক চেষ্টা করেছিল। এই কথা শুনে তানজিরো অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, ওরা দুজন কি মারা গেছে? তখন ওই ডিমন হাসতে থাকে আর বলে, আমার তো মাঝে মাঝে মনে হয় উরুকুডাকি নিজে ইচ্ছা করেই এই ফক্স মাস্ক পরিয়ে তোমাদেরকে পাঠায়, যাতে আমার বুঝতে সুবিধা হয় আমার কাকে মারতে হবে। ওই ডিমনটি আরো বলে, আমি যখন এইসব কথা ওই মেয়েটিকে বলি, ওই মেয়েটি অনেক দুঃখ পায়। এরপরে আমি ওই মেয়েটির শরীরের আলাদা আলাদা অংশ টুকরো টুকরো করে তারপরে খাই। এ কথা শুনে তানজিরো অনেক রেগে যায় আর ওই মনস্টারটির উপরে হামলা করতে থাকে। কিন্তু তানজিরো এখন ভালোভাবে লড়াই করতে পারছিল না, কারণ তানজিরো তার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারছিল না। এরপর ওই ডিমন তানজিরোকে একটি পাঞ্চ করে দূরে সরিয়ে দেয় আর তানজিরো দূরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এর সাথে সাথে তানজিরোর মাস্কটাও ভেঙে যায় আর ওই ডিমনটি তানজিরোর দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তখন তানজিরো বেহুশ হওয়া অবস্থায় তার ছোট ভাইকে দেখতে পায়। তখন তানজিরোর জ্ঞান ফিরে আসে। এটা দেখে ওই ডিমন তানজিরোর দিকে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছিল আর তানজিরো ওই ডিমনের সব হাত কেটে যাচ্ছিল। কিন্তু এত হাত কাটার পরেও এটার কোনো লাভই হচ্ছিল না, কারণ তার হাতগুলো নিমিশেই রিজেনারেট হয়ে যাচ্ছিল। তখন ওই ডিমনটি বলে, ওই ছেলেটিও ঠিক এভাবেই আমার সব হাত কেটে যাচ্ছিল, কিন্তু ও পারেনি। এরপর আমি ওই ছেলেটির মাথা ঘুষি মেরে একেবারে উড়িয়ে দেই। এটা শুনে তানজিরোর আরো অনেক বেশি রাগ হতে থাকে। এরপর আরো ভয়ঙ্করভাবে ওই মনস্টারটির হাত কাটতে কাটতে তার গলার কাছে পৌঁছে যায়। তখন ওই ডিমনটি বলে, তুমি এ কাজে কোনোদিনও সফল হবে না, তোমার শেষ পরিণতি ওই ছেলেটির মতনই হবে। কিন্তু আমরা তখন দেখতে পাই তানজিরো তার সর্বশক্তি দিয়ে ওই মনস্টারটির গলার উপরে হামলা করে আর ওই মনস্টারটির গলা কেটে ফেলে। এর সাথে সাথেই এপিসোড নাম্বার 4 এখানেই শেষ হয়ে যায়। 5 নাম্বার পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ওই রাক্ষসটি ধীরে ধীরে জ্বলে পুড়ে মারা যাচ্ছিল। আর তখন ওই রাক্ষসটি একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ওই রাক্ষসটি প্রথমে এভাবে ডিমন হওয়ার পর সে তার বড় ভাইকে খেয়ে নিয়েছিল। এই কথা যখন তার মনে পড়ে আর বলে, আমার কি বড় ভাইও ছিল, আমি তাকে খেয়ে নিয়েছিলাম। আর ওই রাক্ষসটি খুব দুঃখ পেতে থাকে এ কথা ভেবে। তখন তানজিরো ওই রাক্ষসটির ভিতর থেকে অনেক স্যাড স্মেল পায় আর তানজিরো ওই রাক্ষসটির হাত ধরে ওই রাক্ষসটির জন্য দোয়া করে, যাতে ওই রাক্ষসটি পরের জন্মে রাক্ষস না হয়ে জন্মায়। এর সাথে সাথে ওই রাক্ষসটি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এই ডিমনটি যেই সকল লোকদেরকে মেরেছিল তাদের আত্মা এখন মুক্তি পেয়ে গেছে। এদিকে সাবিতো আর মোকোমো তানজিরোকে হাই বলে ওখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু তানজিরো তাদেরকে দেখতে পাচ্ছিল না। এরপরে তানজিরো ওই জঙ্গলে আরো খুঁজতে থাকে ওখানে থাকা ডিমনদের, আর ওখানে ডিমনদের পেয়ে তাদেরকে জিজ্ঞেস করে কিভাবে ডিমন থেকে মানুষ হওয়া যায়, কিন্তু ওই ডিমনগুলো তাকে কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছিল না। এভাবেই দেখতে দেখতে 7 দিন কেটে যায় আর তানজিরো এই টেস্টটি পাশ করে নেয়। এখানে এসে তানজিরো দেখতে পায় মাত্র 4 জনই এই টেস্ট পাশ করতে পেরেছে। তখন ওই 2 জন মেয়ে যাদের কিনা পরীক্ষার আগেও আমরা দেখেছি, ওই মেয়ে 2 জন তানজিরো আর বাকি সবাইকে অভিনন্দন জানায় আর তাদের সবাইকে একটি করে কাসুগাই কুরো দেয়। ওই মেয়ে দুটো আরো বলে, আপনাদের এই কাসুগাই কুরো দিয়ে আপনারা কমিউনিকেশনে ব্যবহার করতে পারবেন। এদিকে দেখতে পাই একটি ছেলেকে কুরোর বদলে চড়ুই পাখি দিয়ে দিয়েছে। এই বিষয়টি নিয়ে ওই ছেলেটা খুব অসন্তুষ্ট ছিল আর বলছিল, আমার কুরো চাই, আমার এই চড়ুই পাখি চাই না। এরপরে তাদেরকে তাদের তরোয়াল তৈরি করার জন্য মেটাল বেছে নিতে হয়। এরপরে সিন শিফট হয়ে আমরা ডিমন স্লেয়ার অর্গানাইজেশনের প্রধানকে দেখতে পাই, যেখানে তার কাসুগাই কুরো তাকে বলছিল মাত্র 5 জন লোক এই টেস্টটি পাস করতে পেরেছে আর বাকি সবাই মারা গিয়েছে। এরপরে সিন শিফট হয়ে আমরা তানজিরোকে দেখতে পাই, যে কিনা অনেক ক্লান্ত ছিল, কিন্তু অনেক কষ্ট করে সে মাস্টার উরুকুডাকির ঘরে ফিরে আসে আর সেখানে এসে দেখতে পায় নেজুকো ঘুম থেকে উঠে গিয়েছে। এটা দেখে তানজিরো অনেক বেশি খুশি হয়ে যায় আর নেজুকোকে এসে জড়িয়ে ধরে বলে, আমি কতটা টেনশনে ছিলাম তুমি জানো। তখন ওখানে উরুকুডাকি চলে আসে আর তানজিরোকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর এসে তাদের দুজনকে জড়িয়ে ধরে। এরপরে সিন শিফট হয়ে আমরা দেখতে পারি তানজিরো আর উরুকুডাকি ঘরে বসেছিল। তখন উরুকুডাকি তানজিরোকে বলছিল, এখন তুমি প্রস্তুত যে কোনো রকমের ডিমনদের সাথে ফাইট করার জন্য, কিন্তু তোমার চলার পথে এমনও কিছু ডিমন তোমার সামনে পড়বে যারা কিনা ব্লাড ডিমন আর্ট ব্যবহার করতে পারে। আমার বিশ্বাস তুমি ওই সকল ডিমনদের সাথেও ফাইট করতে পারবে। তখন তানজিরো জিজ্ঞেস করে, এই ব্লাড ডিমন আর্টের কারণেই কি নেজুকো বাকি সব ডিমনদের থেকে আলাদা? তখন ওই মার্কসম্যান বলে, না, নেজুকো ঘুমিয়ে ঘুমিয়ে নিজের পাওয়ার আবার রিজেনারেট করতে পারে, এতে নেজুকোর মানুষ খাওয়ার প্রয়োজন হয় না। এরপরে 15 দিন
দিন কেটে যায় আর তানজিরোর কাছে হঠাৎ একদিন একজন লোক আসে আর সেই লোক নিজের নাম হাগানেজুকে বলে। এরপর ওই লোকটি আরো বলে, আমি তোমার জন্য তরোয়াল বানিয়ে নিয়ে এসেছি, আর তার নিজের তরোয়াল সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে যাচ্ছিল। এরপর হাগানেজুকা বলে, আমি যেই তরোয়ালটি বানিয়েছি এই তরোয়ালটি নিজের মালিকের অনুযায়ী রং বদলে থাকে, আমার মনে হয় তোমার তরোয়ালের রং লাল হবে। কিন্তু তানজিরো তরোয়াল খোলার সাথে সাথে সেটা কালো হয়ে যায়। এটা দেখে তারা দুজন অনেক অবাক হয়ে যায়। উরুকিডাকি তখন বলে, এমনটা খুব কমই হয় যে তরোয়ালের রং কালো হয়। হাগানেজুকা তানজিরোকে মারছিল আর বলছিল, এ সব কিছু তোমার দোষ, তোমার কারণেই এটা হয়েছে, আমার তরোয়াল কোনো সময় কালো হয় না। আসলে হাগানেজুকা তার তরোয়াল কালো হয়ে গিয়েছে এটা দেখে অশুভ ভাবছিল। ঠিক তখনই ওখানে একটি ক্রো চলে আসে আর বলে, ডিমন স্লেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি তোমার জন্য প্রথম মিশন নিয়ে এসেছি। তোমাকে নর্থ ওয়েস্টের একটি গ্রামে যেতে হবে। আমরা খবর পেয়েছি সেখানে প্রতিদিন একটি মেয়ে গায়েব হয়ে যায়। আমাদের মনে হয় এগুলো কোনো ডিমন করছে। তোমাকে ওখানে গিয়ে ওই ডিমনকে মেরে আসতে হবে। এর সাথে সাথেই এপিসোড নাম্বার 5 এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।